দেশের চাবি শেখ হাসিনা ভারতের হাতে দিয়েছেন বলছেন রিজভী। এদিকে ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় থানায় জিডি। জানাবো জাল দলিল বানিয়ে জমি আত্মসাতের অভিযোগের সংবাদ সম্মেলন। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার নিশ্চিতে তৎপরতা বাড়িয়েছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো ভারতের নির্বাচন কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের চাবি শেখ হাসিনা ভারতের হাতে দিয়েছেন বলছেন রিজভী। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবি শেখ হাসিনা ভারতের হাতে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়। 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একছত্র অধিপতি হয়ে ওঠেন তিনি। খালেদা জিয়া, তারেক রহমান সহ লাখ লাখ নেতাকর্মীর ওপর নেমে আসা জেল জুলুম, অবিচারের প্রকটতায় বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও এতে তার কোনো যায় আসে না। তার সব অপকর্মের দায় নিয়েছে পাশের দেশ। বর্তমানে ডামি সরকারের অভিন্ন হৃদয়ের বন্ধু হচ্ছে প্রতিবেশী দেশ ভারত। উল্লেখ করে রিজভী বলেন, মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের হাতে দিয়ে গিয়েছেন। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে হত্যার পরও সরকারকে নিশ্চুপ থাকতে হয়। নির্বাচন, সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরের শায়িত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। রুহুল কবির রিজভী বলেন, প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি নির্বাচনে জাতীয় সংসদকে বিনোদনের ঘরে পরিণত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনেও সেটি উঠে এসেছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত। ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় থানায় জিডি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ ওরফে খোকন এ জিডি করেন। জিডিতে বলা হয়েছে, গত 20 এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ যাত্রার সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ওই সংবাদ সম্মেলনের সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী তার বক্তব্যে বলেছেন, সড়ক ও পরিবহন ও সেতুমন্ত্রী 20 বছর যাবৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি পরিবহন সেক্টরে কোনো কাজ করেন না। এক পর্যায়ে মোজাম্মেল হক চৌধুরী আরো বলেন, যেহেতু আমাদের দেশে পদত্যাগের সংস্কৃতি নেই, সেহেতু মন্ত্রী ইচ্ছা করলে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে পারেন। জিডিতে শ্রমিক লীগের ওই নেতা আরো বলেন, বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি যাত্রীদের কল্যাণ করবে, এটাই তাদের কাজ। কিন্তু সুপরিকল্পিতভাবে মোজাম্মেল হক চৌধুরী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে মন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে, কারণ বর্তমান সরকার টানা চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। এখন সরকারের ক্ষমতা থাকার বয়স 15 বছর 3 মাস। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেখানে 20 বছর মন্ত্রী থাকেন কিভাবে? মোজাম্মেল হক চৌধুরী সুপরিকল্পিতভাবে মন্ত্রী ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। এই মিথ্যাচারের বক্তব্যগুলো দেশের স্যাটেলাইট টেলিভিশন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। তার এই মিথ্যা ও বানোয়াট বক্তব্যের সরকারের সুনামপূর্ণ মন্ত্রীর মানহানি হয়েছে। তাই বিষয়টি ভবিষ্যতের জন্য জিডি করে রাখা একান্ত প্রয়োজন। জাল দলিল বানিয়ে জমি আত্মসাতের অভিযোগের সংবাদ সম্মেলন। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে জাল দলিল করে 5 কোটি টাকা সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে যুবদল নেতা আসিফ সরকারের বিরুদ্ধে। এতে প্রতিবাদ করায় জমির মালিককে প্রাণনাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষ। নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন ভুক্তভোগী ইকবাল শরীফ। অভিযুক্ত যুবদল নেতা সখীপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সম্পত্তি উদ্ধার ও জাল দলিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শরীয়তপুর চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেছেন বলে জানান তিনি। মামলাটি সখীপুর থানায় তদন্তাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মাসুদুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে ভুক্তভোগী ইকবাল শরীফ উল্লেখ করেন, শরীয়তপুরের সখীপুর থানা হাজী নয়ন শরীফের সরকারকান্দি গ্রামের মৃত মনসুর আহমেদ সরকারের ছেলে দুর্নীতি ও মাদকের দায়ে জেল খেটে আসা আসিফ সরকার সখীপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে আবার পৈতৃক সম্পত্তি 90 নম্বর চর সখীপুর 15% সম্প্রতি সেটি বিক্রি করতে আগ্রহ প্রকাশ করলে যুবদল নেতা আসিফ সম্পত্তি তার নিজের নামে দাবি করে জমির ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখল সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এ বিষয়ে পারদর্শী হওয়ায় তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না, আর যদিও কেউ করে তাহলে তাদের উপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়।
সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সখীপুর থানার ওসি মাসুদুর রহমান বলেন, আদালত থেকে একটি জালিয়াতির মামলায় তদন্ত আমাদের থানায় পাঠিয়েছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হলে কোনো বক্তব্য করা ঠিক হবে না। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার নিশ্চিতের তৎপরতা বাড়িয়েছে বিএনপি। উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও ভোটের মাঠে সক্রিয় দলটির অনেক নেতাকর্মী। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে শুধু চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন দলটির অন্তত ৪৫ নেতাকর্মী। এরপরই আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদে ভোটে না যাওয়ার ঘোষণা দেয় বিএনপি। সেই সঙ্গে দল সংশ্লিষ্ট সব প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার নির্দেশ দেওয়া হয়। জয়ের সম্ভাবনা থাকায় অনেক প্রার্থী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শেষ পর্যন্ত ভোট করতে আগ্রহী। এ অবস্থায় সব প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার নিশ্চিত করতে দলীয়ভাবে তৎপরতা বাড়িয়েছে বিএনপি। গতকাল পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি বলে জানা গেছে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, যারা দলীয় পদে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা প্রার্থীদের দলের চূড়ান্ত বার্তা দিয়েছেন। সেই সঙ্গে কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ভোটে গেলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবন বহিষ্কার করা হবে বলে জানানো হয়। গত ৭ই জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের সময়ও ভোটমুখী নেতাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেই সময় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকায় সে সময় শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। এ বিষয়ে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত উপেক্ষা করেও বিএনপি যেসব নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দল যেখানে নির্বাচনে যাবে না সেখানে তারা যেন নির্বাচন থেকে সরে আসেন এবং দলীয় শৃঙ্খলা মেনে চলেন, এমন বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেকেই বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন। আমরা প্রত্যাশা করি প্রথম ধাপে নির্বাচনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তা প্রত্যাহার করে নেবেন, অন্যথায় বিএনপি নীতি নির্ধারকরা সাংগঠনিক ব্যবস্থা নেবেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে পরবর্তী ধাপের উপজেলা নির্বাচনে যেন দলীয় কোনো নেতা অংশ না নেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজও শুরু করেছেন। একই সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচন হতেও বিরত থাকা এবং বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করবে বিএনপি। জানা গেছে, বিএনপির সাবেক ও বর্তমান মিলে অন্তত ৪৫ জন নেতা প্রথম ধাপের উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্তু গত 15 এপ্রিল বিএনপি নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয় বিএনপি দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে না। এবার তা এরই মধ্যে সাংগঠনিকভাবে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। তবে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার নিয়ে এখনো দোটানায় আছেন। আজ যে জানা যাবে চূড়ান্তভাবে বিএনপি কারা কারা ভোটে থাকছেন। ভারতের নির্বাচন কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ? নির্বাচনের জন্য প্রার্থীদের টাকা পয়সা খরচ করার বিষয়টি ভারত উপমহাদেশের একটি পুরনো রেওয়াজ। এই কারণে একটু অবস্থাপন্ন রাজনীতিকেরাই নির্বাচনে দাঁড়ান। বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের সাধারণভাবে এটাই দেখা যায়। টাকা পয়সা কম থাকা সত্ত্বেও কেউ যদি মনোনয়ন পেতে চান, কোনো না কোনোভাবে তিনি সেটা ম্যানেজ করে ফেলেন। হয় দল থেকে অনুদান পান অথবা শুভানুধ্যায়ীরা সাহায্য করেন। আর কেউ যদি মন্ত্রী থাকেন বা এরকম কোনো বড় দায়িত্ব পালন করেন, নির্বাচনে তাদের টাকা পয়সার সমস্যা হওয়ার কথাই না। সম্প্রতি ভারতে একটি উল্টো ঘটনার খবর অনেকের নজরে এসেছে। পর্যাপ্ত টাকা পয়সা না থাকার কথা বলে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভারতে ক্ষমতাসীন দল বিজেপির অর্থমন্ত্রীর নির্বাচনের জন্য পর্যাপ্ত অর্থ নেই, ভুলে গেলে চলবে না। নির্মলা সীতারমণ এর আগে বিজেপি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। এরপর 2 মেয়াদে এরকম দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা একজন মন্ত্রীর নির্বাচনের জন্য পর্যাপ্ত অর্থ নেই, এমন খবরের তাৎপর্য কি? টাকা পয়সা না থাকা নিয়ে নির্মলা সীতারমণের বক্তব্যে এমনটা মনে হওয়া স্বাভাবিক। তিনি একজন সৎ রাজনীতিক এবং তার দল এত গরিব যে তাকে অর্থ সাহায্য করতে পারছে না। পর্যাপ্ত তথ্যপত্র না থাকায় ব্যক্তি ও রাজনীতিক হিসেবে নির্মলার সততা অসততা নিয়ে কিছু বলার সুযোগ নেই। কিন্তু তার দল বিজেপি যে গরিব নয় সেটা নিশ্চিত করে বলা যায়। টাকা পয়সার অভাবে নির্মলা যেদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টি বলেন, তার বেশ কয়েকদিন আগেই ইলেকটোরাল বন্ড থেকে বিজেপির তহবিলে 6,000 কোটি রুপিরও বেশি জমা হওয়ার কথা জানা গেছে। BJP recipient number 1, its top 10 donors from 35% of its rupees 6,000 crore electoral bond equity. The Indian Express 22 মার্চ 2024। ইলেকটোরাল বন্ড নিয়ে পানি অনেক দূর গড়িয়েছে। বিজেপি সরকারের করা অভিনব এই নিয়ম এরই মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে।
ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোনো ব্যবসায়ী গ্রুপ কোনো দলকে কত টাকা দিয়েছে ভারতের রাষ্ট্রীয় ব্যাংক সেটা প্রকাশ করতে গড়িমসি করেছিল, তবে সুপ্রিম কোর্টের নির্দেশনার পর তারা সেটা প্রকাশ করতে বাধ্য হয়। এতেই বিজেপি থোলের বিড়াল বের হয়ে আসে। ইলেকট্রাল বন্ড আসলে কি তা নিয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা রায়-স্বামী, বিশিষ্ট অর্থনীতিবিদ ও লেখক পরকলা প্রভাকর। তিনি বলেন, নির্বাচনী বন্ড শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি। নির্বাচনী বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি বললেন অর্থমন্ত্রী নির্মলা স্বামী। পরকলা যেহেতু স্বয়ং অর্থমন্ত্রীর স্বামী, তার এসব কথা বিজেপির জন্য অস্বস্তিকর। লক্ষণীয় হলো, ভারতে যারা বিজেপিকে ভোট দেন বা সমর্থন করেন তারা অনেকেই এই দলকে দুর্নীতিমুক্ত বলে দাবি করেন। কয়েক বছর ধরে নীতি নির্ধারকেরা বিভিন্নভাবে দলটির সেরকম একটি ইমেজ তৈরি বা ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করেছেন। প্রায় নিয়মিত তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। দুর্নীতির অভিযোগে বহু গুরুত্বপূর্ণ বিরোধী নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। অপরদিকে বিরোধীদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে এসব হাক ডাক আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা বরং উল্টো সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছিলেন, চৌকিদার চোর হ্যায়। ইলেকট্রাল বন্ড কাণ্ডের পর রাহুলের সেই কথা কি কিছুটা হলে সত্যি প্রমাণ হলো? ভারতের দুই বড় ব্যবসায়ী আদানি ও আম্বানির সঙ্গে নরেন্দ্র মোদীর শখের বিষয়টি বহুল চর্চিত, কিন্তু ইলেকট্রাল বন্ডের মাধ্যমে অন্য কর্পোরেট কোম্পানিগুলো যে পরিমাণ অর্থ ভারতের ক্ষমতাসীন দলকে দিয়েছে সেটির পরিমাণ সত্যি বিস্ময়কর। এই অর্থ কিন্তু নিঃশর্তভাবে দেওয়া হয়নি। এর বিনিময়ে তারা রাষ্ট্রে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন এবং ভবিষ্যতে আরও পাবেন বলে প্রত্যাশা করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।